আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, বিশেষ করে নার্সিং অ্যাডমিশন ভর্তি পরীক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেসব প্রশ্ন আসতে পারে, অর্থাৎ আপকামিং যে 2025 নার্সিং ভর্তি পরীক্ষা, এইটায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেসব প্রশ্ন আসতে পারে এবং বিগত কয়েকটা চাকরির পরীক্ষা থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় যেসব প্রশ্ন এসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, তো সেইগুলাই আসলে এই ভিডিওতে রাখার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন কিছু এমসিকিউ যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ইনক্লুড করার চেষ্টা করছি। তো পুরো ভিডিওটার সাথেই থাকবা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। নার্সিং রিলেটেড যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট নার্সিং অ্যাডমিশন একাডেমিতে জয়েন করতে পারো, আমাদের মেম্বার হতে পারো আমাদের ফেসবুক গ্রুপে। সব কিছুই কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া আমাদের অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করে কিন্তু তোমরা নার্সিং অ্যাডমিশনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি পেজ থেকে দেখে থাকো পেজটা ফলো করে দিও। তো চলে যাই প্রথম প্রশ্নে। তো আজকে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন খাতে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পান? আমরা বাঙালিরা সবসময় একদম জ্বর যেদিকে যায় সেদিকে যাওয়ার চেষ্টা করি। তো ব্যাপার হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের একটা বাংলাদেশের জন্য একটা রত্ন। এটা কেউ মানুক না মানুক, এটা মানে তোমাদের অবশ্যই চিন্তা করে দেখতে হবে, কারণ নোবেল প্রাইজ কিন্তু মানুষ শুধু শুধু দেয় না। তো অবশ্যই তার মধ্যে যে ট্যালেন্টগুলো আছে সেই ট্যালেন্টগুলোর বহির্বিশ্বে সেটার মানে ভ্যালু আছে বিধায় কিন্তু সে নোবেল পুরস্কার পাইছে। তো কোন নেত্রী কি বললো না বললো, আসলে এটার ব্যাপারটা অন্যরকম। তো তোমরা অবশ্যই গুণীজনকে সম্মান দেওয়ার চেষ্টা করবে। আমি সবসময় এটাই বিশ্বাস করি যে গুণীজন সম্মান পাওয়ার যোগ্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 2006 সালে নোবেল পুরস্কার পাইছিল, এবং এটা সে মেইনলি পাইছিল শান্তিতে নোবেল পুরস্কার। এখন তোমাদের মনে হইতে পারে যে সে তো কোনো দেশ স্বাধীন করে ফেলে নাই বা কোনো একটা সম্প্রদায়কে একদম শান্তি দেয় নাই, তো শান্তিতে কিভাবে নোবেল পুরস্কার পেল? ব্যাপার হচ্ছে, সে দরিদ্র যে নারীদের নিয়ে কাজ করছে, নারী উদ্যোক্তা তৈরি করছে, তাদেরকে সে সামান্য সুদে বা সামান্য দেখা গেল জামানত ছাড়া ঋণ দিত। যে ঋণটা ব্যাংকে অনেক প্রসেসিং করে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা জানো যে বাংলাদেশের ব্যাংকগুলো কিন্তু গরিবদের ঋণ দেয় না, ঋণ দেয় কিন্তু বড় লোক যাদের মনে করো অনেক টাকা পয়সা, যাদের বিজনেস আছে তাদেরকে কিন্তু লোন দেয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্বল্প যে ছোট ছোট উদ্যোক্তাদের ছোট ছোট ঋণ দিত, বিশেষ করে নারী উদ্যোক্তাদের। তো এই ঋণ দিয়ে আসলে মানে একটা শান্তি প্রতিষ্ঠা করছে। বহির্বিশ্বে আসলে এটাই বিশ্বাস করে, এবং এটার ভিত্তিতেই কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সো আমি একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি। প্রথম প্রশ্নটাই আমি একটু ডিটেলস বুঝাইলাম যাতে তোমাদের পরবর্তী প্রশ্নগুলা বুঝতে সুবিধা হয়। তো আমার ভিডিওটা যদি একটু বড় হয়ে যায়, আমার মনে হয় তাতে তোমাদের খারাপ লাগার কথা না। সো আমাদের প্রথম প্রশ্নের উত্তর হবে হচ্ছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নাম্বার 2, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? আমি যে কয়টা ইনফরমেশন প্রথম প্রশ্নটার ক্ষেত্রে বলেছি, যদি তোমরা ঠিক মতো শুনে থাকো তাহলে দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সারও তোমরা অলরেডি পেয়ে গেছো। এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদানের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, এটা সে প্রতিষ্ঠা করেছিল। তো নাম্বার 2 এর পরে আমরা একটু নাম্বার 3-এ যাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সালে নোবেল পুরস্কার লাভ করেছিল? এটাও অলরেডি মনে হয় আমি প্রথম প্রশ্নেই বলে দিয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, এরপরে গ্রামীণ ব্যাংক মডেল কোন দেশে ব্যাপকভাবে অনুসরণ করা হয়েছে? এটা একটু কনফিউজ হবে তোমাদের জন্য এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটার উত্তর আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি যারা পড়ে না বা যারা টুকটাক একটু নিউজ দেখে কিন্তু এক্স্যাক্ট ইনফরমেশনটা জানে না, তারা হয় যুক্তরাষ্ট্র, নাইলে ব্রাজিল, নাইলে চীন দিবে। কিন্তু আনফর্চুনেটলি তোমাদের মনের সাথে এটা মিলবে না, এটার উত্তর কিন্তু হবে ভারত। অর্থাৎ গ্রামীণ ব্যাংক মডেল কোন দেশে ব্যাপকভাবে অনুসরণ করা হয়েছে? এটা হচ্ছে ভারতে। খুব ভালোভাবে এই প্রশ্নটা কিন্তু একটু মনে রাখবে, এবং তোমরা কিন্তু
জানো কি জানো না, আমি যখন ছোট ছিলাম, যখন ইন্ডিয়ান চ্যানেল দেখতাম, ইউনিয়ন ব্যাংক নামের একটা ব্যাংকের অ্যাড দিত, এবং সেই ব্যাংকও কিন্তু এই গ্রামীণ ব্যাংকের থেকেই অনুপ্রাণিত হলো, এটাকে অনুসরণ করে বানানো হয়েছিল। আচ্ছা, নাম্বার 5 যে প্রশ্নটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বইয়ের মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়? এটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ ব্যাংকার টু দ্য পুয়ার, অর্থাৎ ব্যাংকার পুয়ারদের জন্য, অর্থাৎ গরিব দুঃখী মানুষের জন্যই সে কিন্তু এই ব্যাংকের ব্যবস্থাটা করছিল, এবং সেইটা নিয়ে সে বইটা লিখছিল, ব্যাংকার টু দ্য পুয়ার, একটু মনে রাখবা। নাম্বার 6 যে প্রশ্নটা, গ্রামীণ ব্যাংকের প্রধান লক্ষ্য কি? আমার মনে হয় এতক্ষণ ধরে যদি তুমি আমার কথাগুলো শুনে থাকো, তাহলে এই প্রশ্নটার উত্তরও তুমি জানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করা। নাম্বার 7, ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মূল নীতি কী ছিল? এটাও মনে হয় তোমরা পারবা, জামানতবিহীন ঋণ। যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে নাম্বার 7ও পারবা, এটা হচ্ছে জামানতবিহীন ঋণ। নাম্বার 8 যেটা, নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর ইউনুস কোন ক্ষেত্রে কাজ করতে থাকেন? এটার উত্তরও অনেকে ভুল দিবা, যেহেতু রাজনীতিতে সে আসছে, তোমরা কিন্তু এটা রাজনীতি দেবা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু এটা রাজনীতিক হবে না, এটা হচ্ছে সামাজিক ব্যবসা। সে সামাজিক ব্যবসায় কিন্তু ফোকাস করতেছিলেন, বাট এই রাজনীতিতে কিন্তু আনফর্চুনেটলি তাকে নিয়ে আসা হয়েছে। আরেকটা ইনফরমেশন তোমাদের শেয়ার করি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটা নাগরিক শক্তি নামের একটা দল তৈরি করতে চেয়েছিল, এটা অন-11-এর সময়। অন-11 বলতে বোঝায় তোমাদের যে সেনাবাহিনী একটা সময় ক্ষমতা নিয়েছিল 2007 সালে, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নতুন দল তৈরি করতে চেয়েছিল, নাগরিক শক্তি। পরবর্তীতে সে সেইটা থেকে সরে আসছিল, বাট তার মানে এই না যে সে রাজনীতিতে যুক্ত হয়ে গেছে। তার এইখানে কিন্তু উত্তর হবে অপশন সি, সামাজিক ব্যবসা। আচ্ছা, এরপর নিম্নলিখিতদের মধ্যে কে ডক্টর ইউনুসের কাজের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত? এইখানটা একটু কনফিউজড হবে তোমাদের জন্য, ইনফরমেশনটা একটু মাথায় নিয়ে নাও। এটা হচ্ছে কফি আনান। কফি আনান ছিল জাতিসংঘের যে প্রেসিডেন্ট বলে, যারা কি বলে, প্রধান যেটা, সেটা ছিল কফি আনান, একটা সময় ছিল। তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সব থেকে বেশি ঘনিষ্ঠতা ছিল। আচ্ছা, এরপর ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তো সেই হিসাবে অনেকেই এখানে চট্টগ্রাম দিয়ে দিতে পারো, বা তার সব গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কিন্তু চট্টগ্রাম কেন্দ্রিকই বেশি ছিল, তো অনেকে কনফিউজড হয়ে চট্টগ্রাম দিয়ে দিতে পারো, বাট এটার উত্তর কিন্তু হবে ঢাকা। তো এই কয়টা জিনিস, এই কয়টা এমসিকিউ আমার মনে হয় ঠিকঠাকভাবে একটু মনে রাখলে, আর একটু ভিডিওটা বড় হলেও আমি মনে হয় ডিটেলস আরও বেশি তথ্য তোমাদের দিয়েছি, যেগুলো তোমাদের লাগতে পারে। তো আরও যদি এক্সট্রা কোনো তথ্য তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরবর্তীতে তোমরা কোন টপিক্সের উপরে ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে এটি জানাবে। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো, ফেসবুক গ্রুপের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, এছাড়াও তোমার আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক, সব কিছুই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমাদের প্লেলিস্ট ধরে তুমি সবগুলো প্রশ্নগুলো সলভ করে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে ফেলো, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।